দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জেরিন। 10,200 টাকা বেতনের সরকারি কর্মচারীর গ্রামে কোটি কোটি টাকার সম্পদ। পৌরসভা ও বিদ্যুৎ বিভাগের ঠেলাঠেলি, মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে 4 বিদ্যুতের খুঁটি। মাথার চুল বিক্রি করে ঘর ভাড়া মেটালেন অসহায় মা। বড় ধরনের সাইবার ঝুঁকিতে বাংলাদেশ, ভয়াবহ ক্ষতির আশঙ্কা। কারিগরি সফরে আমলাকোটা, বিদেশ গিয়ে কি করেন তারা? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজকীয় বাড়ি, ফ্ল্যাট, জমি সহ বিপুল পরিমাণ সম্পদের মালিক ফরিদপুর গণপূর্ত বিভাগে কর্মরত উচ্চমান হিসাব সহকারী ও কেশিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 14তম গ্রেডে 10,200 টাকা বেতনে চাকরি করা একজন সরকারি কর্মচারী কি করে এত সম্পদের মালিক হলেন? অভিযোগ উঠেছে অনিয়ম, ঘুষ ও 5% কমিশন বাণিজ্যের মাধ্যমে তিনি অবৈধ সম্পদের মালিক হয়েছেন। সত্যতা যাচাইয়ে নামে এশিয়া পোস্টের অনুসন্ধানী টিম। সরেজমিন তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। অনুসন্ধান বলছে, সরকারি হিসাব অনুযায়ী 20 বছরের চাকরি জীবনে জাহাঙ্গীর আলম 42 লাখ টাকার মালিক হবার কথা। কিন্তু নিজ গ্রামেই জমি সহ যে রাজকীয় বিলাসবহুল বাড়িটি তিনি তৈরি করেছেন তার মূল্য প্রায় 4 কোটি টাকা। এছাড়াও ফরিদপুর শহরের অভিজাত এলাকায় ডিআইবি বটতলা সংলগ্ন বর্ণমালার 10 তলা বিশিষ্ট 4 নম্বর ভবনটির একটি ফ্ল্যাট তিনি ক্রয় করেছেন 60 লক্ষ টাকা দিয়ে। ওনার কয়টা ফ্ল্যাট? এখানে একটা। এখানে ভাড়া থাকে, কে থাকে? ভাড়া দিয়ে থাকে। তবে 20 বছরের সরকারি চাকরি জীবনে যে পরিমাণ অর্থ সম্পদ হওয়ার কথা জাহাঙ্গীর আলমের, এর থেকেও 20 ভাগ বেশি অর্থ সম্পদ কিভাবে গড়েছেন তা জানতে চাইলে তিনি এশিয়া পোস্টকে বলেন, এ সকল সম্পদ আমার বৈধভাবেই গড়া, তাই আপনাকে বারবার অনুরোধ করে বলছি কোনো প্রকার সংবাদ প্রচার করবেন না। আপনাদের প্রতিটা সাংবাদিকের সাথেই আমার খুব একটা ভালো সম্পর্ক, তারাও মাঝে মধ্যে আমার কাছে বিভিন্ন কাজের জন্য আসে। এরপর তিনি সংবাদটি প্রচার না করার শর্তে মানিব্যাগ থেকে দ্বিতীয়বারের মতো টাকা বের করে প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করেন। স্থানীয় কয়েকজন ঠিকাদারের দাবি, দীর্ঘদিন ধরে ক্যাশিয়ারের দায়িত্বে থাকার সুবাদে জাহাঙ্গীর আলম একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন। বিল পাস, পাককলন, ঠিকাদারি লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স ইস্যু সহ বিভিন্ন কাজে ঠিকাদারদের কাছ থেকে ঘুষ ও কমিশন আদায় করা হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জাহাঙ্গীর আলম। তার দাবি, তারও পরিবারের নামে থাকা সম্পদ বৈধ আয়ের মাধ্যমে অর্জিত এবং তিনি কোনো ধরনের সিন্ডিকেটের সঙ্গে জড়িত নন। ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ খায়রুজ্জামান দাবি করেছেন, জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত সম্পদের পরিমাণ সম্পর্কে তিনি অবগত নন। কোনো ঠিকাদার তো আমার কাছে বলে নাই। হ্যাঁ, কোনো ঠিকাদার যদি বলে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। জাহাঙ্গীর ভাইয়ের নামে যে একাধিক সম্পদ রয়েছে, এই বিষয়টা জানেন কিনা? না, এগুলো এই বিষয়ে আমার কাছে জানা নেই। এদিকে স্থানীয় কামারখালী 1 নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী ইরান হোসেন বলেন, জাহাঙ্গীর আলমের বাবা ছিলেন একজন ভূমি কর্মকর্তা। তবে জাহাঙ্গীর আলমের বাবার রেখে যাওয়া সম্পদের পরিমাণ ততটাও নয় যতটা বর্তমানে জাহাঙ্গীর আলমের নিজ নামে এলাকায় গড়ে তোলা হয়েছে। তবে এলাকায় থাকা সব সম্পত্তি তার নিজ নামে ক্রয়কৃত কিনা সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি এই ইউপি চেয়ারম্যান। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। জীবন ও চলার পথে রাস্তা মানে যেমন গন্তব্যে পৌঁছানোর মাধ্যম, তেমনি বাধা হলো সেই পথের অনিবার্য পরীক্ষা। চলার পথে নানা প্রতিকূলতা এলেও তা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়া মানুষের স্বভাব। কিন্তু প্রধান সড়কের মাঝখান থেকে বিশাল বিদ্যুতের খুঁটি না সরিয়ে কি স্বাভাবিক চলাচল সম্ভব? সুনামগঞ্জ শহরের প্রধান সড়ক ডিএস রোড। শহরের প্রাণকেন্দ্র আলফাত স্কয়ার থেকে 16 ঘর হয়ে সুরমা নদীর তীরের ধারারগাঁও পর্যন্ত বিস্তৃত এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন হাজার হাজার মানুষ। 2025 সালের প্রথম দিকে 16 ঘর এলাকায় সড়কটি প্রশস্ত করা হয়। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে।
তবে পানি উন্নয়ন বোর্ডের অফিসের সামনে 4টি বিদ্যুতের খুঁটি মাঝ রাস্তায় রেখেই কাজ শেষ করা হয়। ফলে পিচঢালা রাস্তার মাঝখানে এই খুঁটিগুলো এখন পরিণত হয়েছে মারাত্মক মরণ ফাঁদে, যার কারণে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দেখুন, এই বিদ্যুতিক খুঁটি থাকার ফলে এখানে প্রায় 1.5 বছরে শতাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। রাস্তার ঠিক মাঝখানে অনেকগুলো বৈদ্যুতিক পিলার রেখে রাস্তা নির্মাণ, এটা একটা আহাম্মকি এবং দায়িত্ব জ্ঞান বিবর্জিত কর্মকাণ্ড। পিলার তো আগে তো কোনো অসুবিধা আসবে না, রাস্তাটা যে সময় এই রাস্তা আছে এই সময় কোনো অসুবিধা আসবে না। এখন এই দিকে যখন রাস্তা আবার বড় হয়েছে তখন এই রাস্তার খুঁটি মাঝখানেও পড়ে গেছে, তখন মাঝখানেও পড়া দিকে অনেক মানুষ এই অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে যায়। পৌরসভা কর্তৃপক্ষের দাবি, সড়ক বড় করায় খুঁটিগুলো রাস্তার মাঝে পড়ে যায়। এগুলো অপসারণের জন্য বিদ্যুৎ বিভাগকে একাধিকবার আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হলেও কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ রয়েছে। ইলেকট্রিক সাপ্লাই মানে পিডিবিকে আমরা বলছি যেগুলো অপসারণ করার জন্য, কিন্তু তারা তখনকার নির্বাহী প্রকৌশলী আমাদের একটা বড় বিল দিয়েছিলেন, এই বিলটা যে আমরা তো এই বিল ছাড়া পারবো না। অন্যদিকে বিদ্যুৎ বিভাগের দাবি, রাস্তার কাজ শুরু করার সময়ই খুঁটি অপসারণের খরচের বিষয়টি পৌরসভাকে জানানো হয়েছিল, কিন্তু অর্থ বরাদ্দ না দিয়ে তড়িঘড়ি করে রাস্তার ঢালাই কাজ শেষ করা হয়। প্রয়োজনীয় তহবিল পেলে দ্রুতই খুঁটিগুলো অপসারণ করা হবে বলে জানায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। যদি পৌর প্রশাসকের সাথে আমার কথা হয়েছে, সেই এই কথার প্রেক্ষিতে ওনারা খুব দ্রুতই পদক্ষেপ নেবেন যে লাইন শিফটিং কিংবা নতুন লাইন নির্মাণের যে খরচ হবে এই খরচটা ওদের পক্ষ থেকে যদি বাস্তবায়নের ক্ষেত্রে বহন করে, আমি খুব দ্রুত এটা অপসারণ করে দিতে পারবো। কাগজে কলমের চিঠি চালাচালি আর বাজেট জটিলতা হয়তো একদিন মিটবে, কিন্তু মাঝ রাস্তার এই মরণ ফাঁদ যদি কেড়ে নেয় কোনো তাজা প্রাণ, তবে সেই দায় নেবে কে? সুনামগঞ্জ শহরের প্রধান সড়কের এই 4টি ঝুঁকিপূর্ণ খুঁটি কবে সরবে, এখন সেই প্রশ্নের উত্তরই খুঁজছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। এত কষ্টের পরিশ্রমের পর আমি এই ঘরের এখন কিছু করতে পারলাম না। মাথার উপর নেই কোনো নিরাপদ ছাউনি, ঘরে নেই এক মুঠো অন্ন, গনগনে রোদ কিংবা অঝোর ধারার বৃষ্টি সবই তাদের নিত্যসঙ্গী। বলছিলাম রেহেনা বেগমের কথা। 2 সন্তানের মুখের দিকে তাকিয়ে প্রতিদিনই যিনি লড়ছেন এক নিষ্ঠুর জীবনের সাথে। দারিদ্র্য, ক্ষুধা আর স্বামীর নির্যাতন যাকে ঠেলে দিয়েছে রেললাইনের এই জরাজীর্ণ কোণে। রেহেনার জীবনের গল্পটা শুধু দারিদ্র্যের নয়, নির্মম নির্যাতনেরও। স্বামী জাফর আলী চরম মাদকাসক্ত। মাদক কেনার টাকা না পেলেই চলত অমানসিক নির্যাতন। কখনো ভিক্ষা করে বা মানুষের সহায়তায় পাওয়া সামান্য টাকাও কেড়ে নিত এই পাষণ্ড স্বামী। স্বামীর মার ধরে এক পর্যায়ে চোখ ফুলে অন্ধ হওয়ার উপক্রম হয়েছিল রেহেনার। সে বলতেছে কি, তুই কি বিটা মানুষ নাকি যে তুই দোকান ঘাটে এসে বসে থাকিস? তা আমি কাছে বিটা মানুষ না হলে আর কি করব আমি, আমার তো সংসার তো আমারই চালাতে হয়। তারপর ওই দোকানে বসেছিলাম, তখন ও আমার ধরে যে আমাকে ঘুষি গাসা গলা চেপে ধরে, তারপর আমার এই চোখে রক্ত জমে গেছে। আর আমাকে অনেক অত্যাচার ওই দোকানদারের সামনে দোকানের ভিতরে আমাকে করেছে এরকম হাত দিয়ে। অভাবের তাড়নায় কিছুদিন আগে 2 সন্তানকে নিয়ে একটি ভাড়া বাসায় উঠেছিলেন তিনি, কিন্তু ভাড়া পরিশোধের সামর্থ্য না থাকায় সেখান থেকেও তাকে চলে আসতে হয়। পরে মানুষের কাছ থেকে চেয়ে চিনতে পাওনা টাকা এবং নিজের মাথার চুল বিক্রি করে বাড়ি ভাড়া পরিশোধ করেন। আমি চুল হয়েছিল 1000 টাকা। তা আমি এই এত কষ্টের পরিশ্রমের পর আমি এই ঘরের এখন কিছু করতে পারলাম না। যে সে টাকা দিছিল সব মিলে টিলে আমি ওই 3500 ঘর ভাড়া দিছি, আর কিছু আমার ছেলে মেয়েদেরকে আমি খাওয়াইছি। তারপর আমি নিঃস্ব হয়ে ব্রিজের পর এখানে ওখানে বসে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, এ বাড়ি ও বাড়ি। বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামে বাড়ি রেহেনা বেগমের। এখন তার ঠিকানা রেল লাইনের পাশে। স্থানীয় কয়েকজনের সহায়তায় বাঁশের খুঁটি দিয়ে একটি ঘরের কাঠামো তৈরি করলেও টিন কেনার সামর্থ্য নেই তার। ফলে ছাউনি ছাড়াই 2 সন্তানকে নিয়ে দিন কাটাতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই ভিজে যায় ঘরের ভেতর, আর রাত নামলেই অনিশ্চয়তা আর আতঙ্ক ঘিরে ধরে মা ও 2 শিশুকে। একটা ঘর বাঁধা দিয়েছি আমি, তার কাটামটু কুটাইছি খালি, আর কিচ্ছু করতে পারিনি। সেইভাবে ফেলানো রয়েছে, নষ্ট হয়ে যাচ্ছে কাটামটু। কারো সরকারের কাছে আবেদন করতেছি যে আর সরকার যেন একটা
ঘরের ব্যবস্থা করে। অসহায় রেহেনার বসবাসের জন্য একটি স্থায়ী ঘরের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌস। আমাদের ইউনো অফিস থেকে এবং ডিসি অফিস থেকে ওকে অর্থ সহায়তা আমরা করব এবং আমাদের এখানে আশ্রয়নের যে ঘর আছে মানে গুচ্ছগ্রামের যে ঘরগুলো আছে কিছু সরকারি ঘর ওখানেও তাকে একটা বাসস্থান প্রদানের ব্যবস্থা করছি আমরা। রেহেনার এই বেঁচে থাকার লড়াইয়ে সমাজ কি মেলাবে হাত, নাকি রেললাইনের ধুলোবালিতেই হারিয়ে যাবে দুই শিশুর ভবিষ্যৎ? সন্তানদের মুখে এক মুঠো খাবার তুলে দিতে নিজের চুল পর্যন্ত বিক্রি করা এই মায়ের লড়াই যেন দারিদ্র্যের বিরুদ্ধে এক অসহায় মায়ের অসীম সংগ্রামের নির্মম প্রতিচ্ছবি। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। একসময় পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল চুরি, ডাকাতি ও হত্যাকাণ্ড। পরে যুক্ত হয় মাদক ছিনতাই সহ নানা অপরাধ। কিন্তু বর্তমানে সেসব অপরাধের সাথে যুক্ত হয়েছে সাইবার অপরাধ। এখন অপরাধের বড় অংশ ঘটছে অনলাইন দুনিয়াতে। প্রযুক্তি ব্যবহার করে অপরাধীরা অনেক ক্ষেত্রে পুলিশকেও গোলক ধাঁধায় ফেলে দিচ্ছে। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক নয়া দিগন্ত। পুলিশ সূত্র বলছে, বর্তমানে তাদের যে প্রযুক্তি ও ডিভাইস রয়েছে তা দিয়ে সাইবার জগতের ওপরের স্তর নিয়ে কাজ করতে পারলেও নানা কারণে ডার্ক ওয়েব থেকে তথ্য নেওয়া এখনও সম্পূর্ণরূপে সম্ভব হয় না। ফলে অপরাধীদের সুরক্ষিত অ্যাপ ব্যবহারের তথ্য প্রমাণ পেতে পুলিশের কাউন্টার পার্ট হিসেবে উন্নত অনেক দেশের সহযোগিতা চাওয়া হয়, যা সময় সাপেক্ষ ব্যাপার। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, দেশে বিদেশে নিরাপত্তা হুমকির ধরন দ্রুত বদলাচ্ছে। ফলে প্রচলিত নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়ন করা জরুরি। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এটিইউর নাম পরিবর্তন সংক্রান্ত প্রস্তাবনায় পুলিশ নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নের গুরুত্ব তুলে ধরা হয়েছে। প্রযুক্তি পরিবর্তনের দিকে লক্ষ্য রেখে পুলিশের সব উইং এখন প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির দিকে বিশেষভাবে মনোযোগ দিচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী 5 বছরে এআই বেসড ফ্রড, ডিপফেক, ব্ল্যাকমেইল, ফিনান্সিয়াল ফিশিং, মোবাইল ব্যাংকিং ফ্রড, ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার অ্যাটাক এবং রেডিকেলাইজেশন, অনলাইন ডার্ক ওয়েব ভিত্তিক ডাটা বা তথ্য কেনাবেচার মতো অপরাধগুলো বাংলাদেশের সবচেয়ে বেশি বাড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী 5 বছরে অনলাইন রেডিকেলাইজেশন, ডার্ক ওয়েব ভিত্তিক ডাটা বা তথ্য কেনাবেচার মতো অপরাধগুলো বাংলাদেশের সবচেয়ে বেশি বাড়তে পারে। এ ব্যাপারে জরুরি ব্যবস্থা না নিলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট। গত 2 মাসে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অন্তত 24 কর্মকর্তা বিদেশে গেছেন। সফরে গিয়ে কাজের চেয়ে কেনাকাটা ও ঘোরাঘুরিতেই বেশি ব্যস্ত থাকেন তারা। সবচেয়ে বড় কথা হলো ড্রিল বিট, নজল সহ গ্যাসকূপ খননের যন্ত্রপাতির মান যাচাই, কারিগরি প্রশিক্ষণ কিংবা নানা উসিলায় বিদেশ সফরকারীদের সবাই কিন্তু নন টেকনিক্যাল কর্মকর্তা। অর্থাৎ এসব সফরের সুফল সংশ্লিষ্ট সংস্থার কোনো কাজেই আসে না, এমন তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আগামীর সময়। গ্যাসকূপ খননের সময় সিমেন্টিং, মাড ইঞ্জিনিয়ারিং ও ড্রিল স্টেম টেস্ট সরাসরি পর্যবেক্ষণ করতে গেল 27 জুলাই 10 দিনের সফরে যান 9 কর্মকর্তা। তাদের মধ্যে সিলেট গ্যাস ফিল্ডসের 7 কর্মকর্তার সঙ্গে ছিলেন পেট্রো বাংলার প্রশাসন বিভাগের পরিচালক ও যুগ্ম সচিব SM মাহবুব আলম এবং আরেক যুগ্ম সচিব মোহাম্মদ রবিউল ফয়সাল। দুজনেরই এসব কারিগরি কাজের সঙ্গে সংশ্লিষ্টতা নেই। দক্ষিণ পূর্ব এশিয়ার নতুন জ্বালানি এবং টেকসই উন্নয়ন বিষয়ক 7 দিনের একটি আন্তর্জাতিক শিক্ষা সফরে অংশ নিতে বাংলাদেশ থেকে গেল 29 জুন চীনে গিয়েছিলেন 7 আমলা। তাদের মধ্যে 2 জন যুগ্ম সচিব, 2 জন উপসচিব এবং 3 জন জ্যেষ্ঠ সহকারী সচিব। প্রকৌশলী কিংবা মাঠ পর্যায়ে কাজে যুক্ত কাউকেই রাখা হয়নি। এর আগে 26 জুলাই সিলেট গ্যাস ফিল্ডসের 6 কর্মকর্তা ও পেট্রো বাংলার 1 জনের সঙ্গে চীনে যান জ্বালানি বিভাগের প্রশাসনিক কর্মকর্তা সাবরিনা আফরিন মুস্তাফা। তিনি নিজেই ওই সফরের সরকারি আদেশ জারি করেছেন। গ্যাসকূপ বা বিদ্যুৎ সংশ্লিষ্ট কারিগরি কর্মকর্তাদের প্রশ্ন, গ্যাসকূপ খননের মতো উচ্চ কারিগরি কাজ দেখতে গিয়ে একজন প্রশাসনিক কর্মকর্তা কি শিখবেন?
তিনি কি বুঝবেন? যে জ্ঞান মাঠে কাজে লাগানোর কথা, সেই জ্ঞান অর্জনের সফরে মাঠের মানুষই যদি না থাকেন, তবে সফরের সার্থকতা কোথায়? এ প্রশ্ন মাঠ পর্যায়ের প্রকৌশলীদের। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।